হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা শুরু করেছি, আমরা গত 5টা যে ভিডিও, সেই 5টা ভিডিওতে আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলো ছিল ম্যাথামেটিক্যাল টুলস অফ ফিজিক্স। অর্থাৎ ফিজিক্স পড়তে গেলে তোমরা হায়ার সেকেন্ডারি লেভেলে 11 এবং 12-এ ফিজিক্স পড়তে গেলে প্রতি ছত্রে ছত্রে আমাদের গাণিতিক বিশ্লেষণের প্রশ্ন আসে। তাই আমরা এই 11 এবং 12 দু বছরে আমাদের মোটামুটি যে বিষয়গুলো গাণিতিক বিশ্লেষণের জন্য লাগবে সেইগুলোর একটা ধারণা আমি 5টা যে ভিডিও, বিগত আমার 5টা ভিডিওর মধ্য দিয়ে আমি দিয়েছি। আজকে আমরা সরাসরি ফিজিক্সে ঢোকার শুরু করছি। অর্থাৎ আমাদের আলোচনাটা আজকে যেটা হবে সেটা সরাসরি ফিজিক্সের আলোচনা, এবং সেই আলোচনায় আমরা তোমাদের বিগত ভিডিওগুলোর তোমাদের কমেন্টস থেকে যে আমি পেয়েছি তাতে তোমরা বারবারই পড়েছো যে ব্যবহার কিভাবে করব। তো আজকের থেকে আমাদের সেই শুরু হবে তার অ্যাপ্লিকেশন, যে আমরা যা শিখেছি এতদিন পর্যন্ত 5টা ভিডিওর মধ্য দিয়ে তার অ্যাপ্লিকেশন আজকে আমরা শুরু করব। তো আমরা যে বিষয়ের একটা বিস্তৃত বিষয় আমাদের আলোচনার মধ্যে আজকে শুরু করছি, তার একটা অংশ, এই বিস্তৃত বিষয়টি হলো মেকানিক্স। এই বিস্তৃত বিষয়টি হলো মেকানিক্স, যার বাংলা বলবিদ্যা। যার বাংলায় বললে যাকে আমরা বলি বলবিদ্যা, সেটা কি জিনিস না, আসলে ফিজিক্সের শুরুটাই ছিল এখান থেকে, যে বল প্রয়োগ এবং তার ফলাফল বলা যেতে পারে খুব পুরনো দিনে এই মেকানিক্সের যেটা আলোচনার বিষয় ছিল সেটা যন্ত্র সম্পর্কে, যন্ত্রে কী ধরনের বল প্রয়োগ বা কিভাবে যন্ত্র কাজ করছে ইত্যাদি বিষয়ে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার যে নূতন ধারণা আমাদের সামনে তুলে ধরলেন, সেখান থেকেই শুরু হলো প্রকৃত বলবিদ্যা বা মেকানিক্সের আলোচনা। তো আজকে আমরা সেই গভীর এবং বিস্তৃত বিষয়ের মধ্যে ঢুকব। তাহলে বলবিদ্যা, আজকের দিনে দাঁড়িয়ে বলবিদ্যা কী বা মেকানিক্স কী না, মেকানিক্স হলো এমন একটি বিষয় যে বিষয়ে কোনো বস্তুতে বল প্রয়োগ এবং এই বল প্রয়োগের ফলে সেই বস্তুর গতির যে পরিবর্তন বা গতি সম্পর্কিত যে বিষয়, তার গতির পরিবর্তন কিংবা তার স্থিতাবস্থায় থাকার যে শর্ত ইত্যাদি নিয়ে আলোচনা হয়, সেটাই হলো বলবিদ্যা। অর্থাৎ বলবিদ্যার মূল হলো যেখানে বস্তুর স্থিতি এবং গতি এই বিষয়ে আলোচনা হবে। তো এখন এই বলবিদ্যার আলোচনাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আমরা মেকানিক্সকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ডায়নামিক্স, যার বাংলা গতিবিদ্যা। আরেকটা হলো স্ট্যাটিক্স, যার বাংলা হলো স্থিতিবিদ্যা। সেটা কি বিষয় না, ডায়নামিক্স গতিবিদ্যা। নাম শুনেই বোঝা যায় যে বল প্রয়োগ তো আছেই, এই বল প্রয়োগের ফলে যেখানে বস্তুর গতি উৎপন্ন হচ্ছে সেই বিষয়ের যে আলোচনা, যাকে আমরা বলছি গতিবিদ্যা।
আর যেখানে বল প্রয়োগের ফলে বস্তুর স্থিতাবস্থা সম্পর্কে আলোচনা হচ্ছে, অর্থাৎ বস্তু কোন কোন শর্তে স্থির থাকবে, কোন কোন শর্তে সাম্যাবস্থায় থাকবে ইত্যাদি যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে স্থিতিবিদ্যা বা হচ্ছে স্ট্যাটিক্সের অন্তর্গত। এবার এই গতিবিদ্যার যে আলোচনা, সেই গতিবিদ্যার আলোচনাকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি আবার। সেটা কি না, একটা হচ্ছে কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স বাংলায় হচ্ছে স্মৃতিবিজ্ঞান, স্মৃতিবিজ্ঞান। আর একটা হচ্ছে কাইনেটিক্স, কাইনেটিক্স। এটা হচ্ছে আমরা বলতে পারি চলবিজ্ঞান। এই দুটোর আলোচনা কি? এই দুটোর আলোচনা হচ্ছে কাইনেমেটিক্স, এটাও গতিবিদ্যার অংশ, কাইনেটিক্স এটাও গতিবিদ্যার অংশ। কিন্তু এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য না, কাইনেমেটিক্স যে বিষয় অর্থাৎ স্মৃতিবিজ্ঞান, এখানে আমরা শুধুই বস্তুর গতি নিয়ে আলোচনা করব। বস্তুর গতির পরিবর্তন বা গতি উৎপন্ন হওয়ার কারণ কি, এই কারণ সম্পর্কে কিন্তু আমরা এখানে কোনো আলোচনা করব না। অর্থাৎ বস্তুর শুধু গতি থাকবে, কিন্তু গতির কারণ সম্পর্কে কোনো আলোচনা হবে না। সেই আলোচনাকে আমরা বলবো কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। অন্যদিকে কারণ সহ বস্তুর যখন আমরা গতি নিয়ে আলোচনা করব, তখন তাকে আমরা বলবো কাইনেটিক্স বা চলবিজ্ঞান। তাহলে আমরা দেখতে পেলাম যে মেকানিক্সের অর্থাৎ বলবিদ্যার দুটো ভাগ, একটা গতিবিদ্যা, একটা স্থিতিবিদ্যা। গতিবিদ্যার আবার দুটো ভাগ, একটা কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স। আর এই স্থিতিবিদ্যা সম্পর্কে আমাদের হচ্ছে যে এর 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 বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আছে। যেমন কোথাও স্থিতিবিজ্ঞানকে হচ্ছে যে ফ্লুইডের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কোথাও হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়। তাই এর আবার বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে। আমরা শুধু এইটুকুই এখন জানবো যে স্ট্যাটিক্স হচ্ছে স্থিতিবিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা আলোচনা কোনটা করব, এর মধ্যে আমাদের সিলেবাসে আলোচনা কোনটা? আমাদের সিলেবাসে কিন্তু আলোচনা হচ্ছে মূলত কেন এটাই আলোচনা। অর্থাৎ আজকের যে আমাদের বিষয়, সেই বিষয় হলো কাইনেমেটিক্স অর্থাৎ স্মৃতিবিজ্ঞান, যেখানে গতি উৎপন্ন হবে কিন্তু গতির কারণ সম্পর্কে কোনো আলোচনা হবে না। সেই যে বিষয়, সেই বিষয় সম্পর্কে অর্থাৎ স্মৃতিবিজ্ঞান সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, স্মৃতিবিজ্ঞানের আলোচনা করতে গেলে আমাদের একটা বেস তৈরি করতে হবে। তাই প্রথমে আমরা কতগুলো সাধারণ বিষয় আমরা একটুখানি জেনে নেব। যেমন প্রথমেই আমরা যে আলোচনার মধ্যে আমরা আসবো সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। আমরা যে গতি নিয়ে আলোচনা করব, সেই গতি আর স্থিতি, রেস্ট মানে স্থিতি আর মোশন মানে গতি। গতি আর স্থিতি আসলে কি? আমরা যদি আমাদের চারপাশে তাকিয়ে দেখি, আমরা দেখতে পাবো যে সমস্ত বস্তুগুলোকে আমরা দেখতে পাবো, সেই বস্তুগুলোকে তাদের গতির ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গতিশীল বস্তু যারা, আর একটা হচ্ছে স্থিতিশীল বস্তু। গতিশীল বস্তু কারা না, গতিশীল বস্তু হচ্ছে যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে তাদের অবস্থানের পরিবর্তন ঘটায়, তারা হলো গতিশীল বস্তু। আর স্থিতিশীল বস্তু কাকে বলে না, স্থিতিশীল বস্তু হচ্ছে যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে তাদের অবস্থানের কোনো পরিবর্তন ঘটায় না, তাকে আমরা বলি স্থিতিশীল বস্তু। আর বস্তুর এই স্থিতিশীল থাকার ধর্মকে বলা হয় স্থিতি,
আর বস্তুর এই গতিশীল থাকার যে ধর্ম তাকে আমরা বলি গতি। এখন এখানে যে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে গতিশীল বা স্থিতিশীল কে বলবে? কোনো বস্তু গতিশীল না স্থিতিশীল তা কে বলবে? আসলে এটা বলার জন্য তোমার আমার মতো একজন অবজারভার বা একজন দর্শক দরকার। দর্শকই তো দেখে বলবে কোন বস্তুটা স্থিতিশীল আর কোন বস্তুটা গতিশীল। তাই স্থিতিবিজ্ঞানও বলতে পারো, স্থিতিবিজ্ঞান গতিবিজ্ঞান বা স্থিতি এবং গতি সম্পর্কে আলোচনার ক্ষেত্রে একজন দর্শক অবশ্যই দরকার, যে ওই বস্তুর অবস্থা সম্পর্কে বলবে। এখন যদি আমি দর্শক হই বা তুমি দর্শক হও, তাহলে আমরা যদি একটু চারপাশটা দেখি তাকিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে একটি গরু সে হচ্ছে সময়ের সাথে সাথে সে ঘাস খেতে খেতে এগিয়ে যাচ্ছে, আর একটি গাছ সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আমরা দর্শক হিসাবে এটাই বলবো যে গাছটা হলো স্থিতিশীল আর গরুটা হলো গতিশীল। এখন প্রশ্ন হচ্ছে, গরুটা যে গতিশীল আমি বুঝবো কি করে? না, গরুটা গতিশীল এই কারণে আমরা বুঝি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার কতকগুলো বস্তুকে আমরা স্থির বলে ধরে নিই। যেমন গাছ, এগুলো নড়ে না চড়ে না, ওখানেই থাকে। হচ্ছে যে বাড়ি, স্মৃতিস্তম্ভ, ব্রিজ, তাহলে তার সাপেক্ষে আমি দেখতে পাচ্ছি তার দূরত্বের পরিবর্তন হচ্ছে, তাই আমরা বলতে পারি সেটা গতিশীল, আর যেটা পরিবর্তন হচ্ছে না সেটা স্থিতিশীল। এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের সামনে একটা ঘটনা বলছি, তোমরা বলবে যে এটা সত্যিকারের সেই বস্তুটার কি ঘটনা, কি গতিশীল না স্থিতিশীল। ধরো একজন ব্যক্তি সে ট্রেনে করে যাচ্ছে, জানালার পাশে বসে আছে, জানালার উল্টো দিকে তুমি বসে আছো। তো এখন তুমি দেখতে পাচ্ছ তার সঙ্গে তুমি গল্প করতে করতে যাচ্ছ। তার মানে তোমার সাপেক্ষে, অর্থাৎ তুমি যদি দর্শক হও, তাহলে তুমি কিন্তু ওই লোকটাকে বলবে স্থিতিশীল। এখন তুমি ভাবতে পারো স্যার গোটা ট্রেনটাই তো আমরা যাচ্ছি, কিন্তু বাইরের দিকটা ধরো আমি যদি সমস্ত জানলা টানলা বন্ধ করে দিই, তাহলে আমাদের মনে হবে ঘরের মধ্যে আমরা বসে আছি, আমি তোমাকে দেখছি, তাহলে আমি দেখতে পাচ্ছি তুমি চুপচাপ এক জায়গায় বসে আছো, তাহলে তুমি স্থিতিশীল। কিন্তু একজন বাইরে থেকে একজন ব্যক্তি ওই জানালার ধারে বসে থাকা যে ব্যক্তিকে যদি দেখে, সে কি দেখবে? সে দেখবে ওই জানালার ধারে বসে থাকা বস্তুটা ট্রেনের সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে সে ছুটে বা দৌড়ে চলে গেল, তার মানে গতিশীল। তাহলে যে ব্যক্তিটাকে তোমার সামনে দাঁড়িয়ে বসেছিল যে ব্যক্তি, তুমি তাকে বলছো স্থিতিশীল, আর বাইরে থেকে একজন লোক ওই ব্যক্তিটাকেই বলছে গতিশীল, তাহলে কোনটা ঠিক? ওই ব্যক্তিটা কি গতিশীল না ওই ব্যক্তিটা স্থিতিশীল? প্রশ্নটা কোনটা ঠিক? আসলে দুটোই ঠিক। কেন দুটো ঠিক? না, তার কারণ কোনো বস্তু গতিশীল না স্থিতিশীল তা বুঝতে গেলে দর্শকের অবস্থানটা, অর্থাৎ দর্শক কোথা থেকে দেখছে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ দর্শকের সাপেক্ষে কোনো বস্তু গতিশীল হতে পারে, আবার ওই একই বস্তু অন্য দর্শকের সাপেক্ষে স্থিতিশীল হতে পারে। যেমন আমরা এই যে গাছপালা, বাড়ি ঘর, এগুলোকে আমরা দেখছি এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা বলছি স্থিতিশীল। কিন্তু চাঁদ থেকে যদি কোনো ব্যক্তি এই গাছ বা এই ব্রিজকে যদি দেখতে পায়, তাহলে কি বলবে? না, প্রচণ্ড দ্রুত গতিতে সে ছুটে চলেছে, তাহলে কি সে স্থিতিশীল? না, তাহলে কিন্তু সে গতিশীল। অর্থাৎ ব্যক্তির অবস্থানের ওপর নির্ভর করছে। তাই আমরা একথা পরিষ্কার করে বলতে পারি যে প্রকৃতপক্ষে গতিশীল আর প্রকৃত স্থিতিশীল কে বা কি, এ ধরনের কোনো কিছু বলা যাবে না। তাই আমরা বলতে পারি চরম স্থিতিশীল বা চরম গতিশীল বলে কোনো কিছু হয় না, পুরো ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ দর্শকের অবস্থানের ওপর নির্ভর করে কোনো বস্তুকে গতিশীল বলতে পারি, আবার কোনো ওই বস্তুকে আবার স্থিতিশীলও বলতে পারি। সুতরাং পুরো বিষয়টা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। এইবারে আমরা আসব যে এই যে গতিশীলতা এবং স্থিতিশীলতা, তাহলে বিষয়টা দেখলাম সম্পূর্ণ একটা আপেক্ষিক বিষয়। তো এই বিষয়টায়
আমরা এইবারে আসবো যে কোন বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখতে পাই, কোনোটা ছোট কোনোটা বড়। এখন ছোট বস্তুর ক্ষেত্রে যার যেহেতু ডাইমেনশন নেই, তাহলে সেক্ষেত্রে গতির আলোচনা করতে আমাদের সুবিধা হয়। তাই আমরা এখানে আলোচনাটা এই রকম ক্ষুদ্র বস্তুর ওপরই আলোচনাটা করব, যাকে আমরা বলি পয়েন্ট মাস বা পয়েন্ট অবজেক্ট। কিন্তু এত ছোট বস্তু তুমি কোথায় পাবে বা তাকে দেখবেই বা কী করে? তাই পয়েন্ট মাসের কনসেপ্ট বা পয়েন্ট অবজেক্টের কনসেপ্টটা হচ্ছে এইরকম যে যদি বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা, বস্তু যতটা তার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে, সেই দূরত্বের সাপেক্ষে বস্তুর নিজের যে আকৃতি বা নিজের যে দৈর্ঘ্য বা নিজের যা প্রস্থ বা নিজের আয়তন যদি তার তুলনায় অত্যন্ত কম হয়, তাহলে পরে আমরা সেই বস্তুকে একটা বিন্দু হিসাবে কল্পনা করতে পারি। যেমন সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। এখন পৃথিবী একটা বিশাল আকারের বস্তু, কিন্তু সূর্যের সাপেক্ষে যখন পৃথিবীকে আমরা গতি আলোচনা করব, তখন সূর্যকে কিন্তু আমরা একটা বিন্দু ধরব। কেন বিন্দু ধরব? না, সূর্য থেকে আমাদের, তার মানে কি, আমরা যদি পৃথিবীর গতিকে আলোচনা করতে চাই সূর্যের সাপেক্ষে, তাহলে সূর্যের কাছ থেকে আমাকে দেখতে হবে। তাহলে সূর্যের কাছ থেকে যদি আমি দেখি, সেই দূরত্বটা পৃথিবীর যে রেডিয়াস বা পৃথিবীর যে ব্যাস, তার তুলনায় অনেক অনেক গুণ বড়। তাই এই দৈর্ঘ্যের তুলনায় যেহেতু বস্তুর আকৃতি অনেক কম, তাই পৃথিবীকে এক্ষেত্রে আমরা বিন্দু বস্তু হিসাবে কল্পনা করতে পারি। যেমন একটা ট্রেন যদি সে অল্প দূরত্ব যায়, কয়েক মিটার দূরত্ব যায়, আর ট্রেনটার দৈর্ঘ্যও কয়েক মিটার, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু বিন্দু বস্তু বলতে পারবো না। কিন্তু একটা ট্রেন যদি 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর ট্রেনটার দৈর্ঘ্য যদি হচ্ছে যে 200 মিটার হয়, আর 200 কিলোমিটার যদি দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেনটা, তাহলে এই 200 কিলোমিটারের সাপেক্ষে 200 মিটার নিতান্তই কম। তাহলে ট্রেনটাকে আমরা কিন্তু একটা বিন্দু বস্তু হিসাবে কল্পনা করব। তো আমাদের এই যে কাইনেমেটিক্সের আলোচনা, এই কাইনেমেটিক্সের আলোচনায় কিন্তু আমরা সবই বিন্দু বস্তুর ওপর আলোচনাটা করব। তাই অনেক ক্ষেত্রে এই চ্যাপ্টারটার নাম অনেক সময় বলা হয়ে থাকে কণা গতিবিদ্যা, পার্টিকেল ডিনামিক্স। অনেক ক্ষেত্রে আমরা এটাকে কণা গতিবিদ্যা বলে থাকি, একটা কণা। আবার যদি এটা পরে তোমরা পড়বে বড় হয়ে, যে যখন একটা বিস্তৃত বস্তু নেওয়া হয়, আমরা জানি যে বিস্তৃত বস্তু মানে অনেক বস্তু কণার সমষ্টি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আবার মানে ব্যাপারটা যখন আমরা এই গতির আলোচনা করব, প্রত্যেকটার কণা আলাদা আলাদাভাবে তার গতি সম্পন্ন করতে পারে। তাই সেক্ষেত্রে গতির বা ডিনামিক্সের এই যে গতিবিদ্যাটা, এটা অনেক বেশি জটিল হয়ে যাবে। কিন্তু যেহেতু তোমরা শুরু করছো সবেমাত্র তোমাদের ফিজিক্সের আলোচনায় গতিবিদ্যা, তাই আমরা ওই আলোচনার মধ্যে যাব না। তো আবার দেখবে তোমাদেরই এর পরে চ্যাপ্টারে তোমরা পড়বে এই যে বিস্তৃত বস্তু আবার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে রিজিড বডি বা দৃঢ় বস্তু, আর একটা হচ্ছে নমনীয় বস্তু। দৃঢ় বস্তু কারা? না, যে সমস্ত বস্তু কণা নিয়ে ওই গোটা বিস্তৃত বস্তুটা গঠিত, সেই কণাগুলোর যদি আপেক্ষিক অবস্থানের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুকে আমরা বলবো দৃঢ় বস্তু। আর যদি এদের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে আমরা সেই বস্তুকে আমরা বলবো নমনীয় বস্তু। সেটা অনেক পরের আলোচনা। তো আমরা এইটুকু বলতে পারি যে আমাদের এই পর্যন্ত যা বেরিয়ে এলো, তাতে হচ্ছে আমরা কি বলবো, রেক্টিলিনিয়ার মোশন বা কাইনেমেটিক্স। রেক্টিলিনিয়ার মোশনটা আমি পরে আসছি। কাইনেমেটিক্স নিয়ে আমরা আলোচনা করব স্মৃতিবিজ্ঞান। এই স্মৃতিবিজ্ঞানকে অনেক সময় আমরা কণা গতিবিদ্যাও বলতে পারি। এখন আমরা যে এই যে গতির কথা বলছি, আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ধরনের গতি আমরা দেখতে পাই। সেই গতিগুলো সম্পর্কে একটি অল্প বিস্তর ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি অল্প করে। ডিফারেন্ট টাইপস অফ মোশন।
প্রথম হচ্ছে ট্রান্সলেটারি মোশন, দুই রেক্টিলিনিয়ার মোশন, তিন রোটেটারি মোশন, চার সার্কুলার মোশন, পাঁচ পিরিয়ডিক মোশন, ছয় অসিলেটরি মোশন, সাত ভাইব্রেশনাল মোশন, আট সিম্পল হারমোনিক মোশন, এর ছাড়াও আরো বিভিন্ন ধরনের গতি আছে, আরো অনেক জটিল জটিল গতি আছে। এগুলো খুব সিম্পল কতকগুলো গতি ও বিভিন্ন ধরনের গতি, আমি সেই গতিগুলো নিয়ে জাস্ট একটা আইডিয়া, প্রত্যেকটা সম্পর্কে একটা আইডিয়া তোমাদের দেব। ট্রান্সলেটারি মোশন এর বাংলা করলে হয় চলন গতি। চলন গতি একটা বিস্তৃত বস্তু, অর্থাৎ যে বস্তুটার মধ্যে অনেক বস্তু কণা রয়েছে, বস্তু কণা নিয়ে গঠিত, সেই বস্তুটা যদি অভিমুখের পরিবর্তন না করে সরলরৈখিকভাবে গতিশীল হয়, তাহলে ওই বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা কণাই সরলরৈখিকভাবে যাবে। অর্থাৎ তাদের যে প্রত্যেকটা কণার যে গতিপথ, সেই গতিপথগুলো হবে কতগুলো সমান্তরাল, সেটা বক্ররেখাও মানে কতগুলো সমান দূরত্বে থাকা রেখা। যদি বেঁকে যায় তাহলে সমান দূরত্বেই বেঁকে যাবে, যদি সোজা যায় তাহলে কতগুলো সমান্তরাল সরল রেখা। এই ধরনের যে গতি, যেখানে অভিমুখ পরিবর্তন হচ্ছে না, একসঙ্গে অনেকগুলো কণা তারা হচ্ছে গতিশীল হচ্ছে, এই গতিকে আমরা বলছি চলন গতি। আর অন্যদিকে যদি এই যে রেক্টিলিনিয়ার মোশন, যদি একটি কণা, এগুলো অনেক কণাগুলো গতি, আর এখানে হচ্ছে যদি একটি কণা, এটাকে আমরা বলতে পারি সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। যদি একটি কণা তার অভিমুখ পরিবর্তন না করে সোজা যায়, তাহলে সেই গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। তাহলে চলন গতিটা কি না, চলন গতি হচ্ছে যদি অভিমুখ পরিবর্তন না করে একটা বিস্তৃত বস্তুর মধ্যে থাকা অনেকগুলো কণা গতিশীল হয়, তাহলে সেই গতিকে আমরা বলবো চলন গতি। আর একটি কণা যদি আলাদাভাবে গতিশীল হয় সরল রৈখিকভাবে, তাকে আমরা বলবো সরল রৈখিক গতি। এরপর হচ্ছে রোটেটারি মোশন, এর বাংলা আমরা বলতে পারি ঘূর্ণন গতি। এর বাংলা আমরা বলতে পারি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি না, এখানেও রোটেটারি মোশনেও কিন্তু একটি বিস্তৃত বস্তুর গতি কথা আলোচনা হচ্ছে, কিন্তু এই ট্রান্সলেশনাল মোশনেও কিন্তু, ট্রান্সলেটারি মোশনেও কিন্তু একটা বিস্তৃত বস্তুর কণাগুলোর গতির কথা বলা হচ্ছে। কিন্তু তফাৎ হচ্ছে এখানে যে বস্তুর কণাগুলো সেগুলো সরল রৈখিকভাবে গতিশীল হচ্ছে, আর এখানে তারা গতির অভিমুখের পরিবর্তন ঘটাচ্ছে। যদি অভিমুখ পরিবর্তন ঘটায় তাহলে সেই ধরনের যে গতি, সেই গতিকে বলবো আমরা ঘূর্ণন গতি। যেমন একটা ধরো ছোট্ট কণা বা ছোট্ট একটা কণা যদি মনে করো সোজা গ্যাসের অণু একটা সোজা বেরিয়ে গেল, তাহলে তাকে আমরা বলবো রেক্টিলিনিয়ার মোশন। কিন্তু একটা নততলের মধ্য দিয়ে একটা বড় বস্তুকে, একটা পাথরের খণ্ড বা একটা ইঁটকে যদি আমি ছেড়ে দিই, তাহলে ইঁটটা এরমভাবে নামবে, তাহলে সেই গতির মধ্যে এটা সোজা আসছে গতিটা, কিন্তু অনেক বস্তুকণা একসঙ্গে আসছে, তাকে আমরা বলবো চলন গতি। অন্যদিকে যদি একটা গরুর গাড়ির চাকা ঘুরতে থাকে, ধরো চলেনি, শুধু ঘুরতে থাকছে, একটা চাকা ইয়েতে লাগানো, ধরো সাইকেলের চাকা
সে তাকে চাকাটা তুলে দিয়ে ঘোরানো হচ্ছে, তাহলে সেই গতিকে আমরা বলবো রোটেটারি মোশন। আর যদি একটা কণা সে যদি গতিশীল হয় তাহলে তাকে আমরা বলবো সার্কুলার মোশন, অর্থাৎ বৃত্তাকার পথে একটা কণা যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তাকে আমরা বলবো বৃত্তীয় গতি। তাকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি। বানানটা মনে হচ্ছে বৃত্তীয়, বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি হচ্ছে যখন একটা কণার ক্ষেত্রে, আর যখন অনেকগুলো কণা একসঙ্গে ঘুরছে তখন তাকে বলেছি ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতি যেহেতু বস্তুটার 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3 দিকে তার XYZ 3 মানে তার যে কোনো অবস্থানে থাকতে পারে, ওপরে থাক মানে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই সেক্ষেত্রে এই কণাগুলোর গতি দেখা যাবে যে একটা সরলরেখাকে কেন্দ্র করে সম্পন্ন হচ্ছে ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতিকে তাই আমরা বলি, এই সরলরেখাটাকে তাই আমরা বলি ঘূর্ণন অক্ষ। অন্যদিকে বৃত্তীয় গতির ক্ষেত্রে যে বিন্দুটা ঘুরছে বৃত্তাকার পথে সেটা একটা বিন্দুর সাপেক্ষে, স্থির বিন্দুর সাপেক্ষে, অথবা সেই স্থির বিন্দুর মধ্য দিয়ে একটা যদি তার সঙ্গে যে তলে ঘুরছে কণাটা তার তলের সঙ্গে যদি লম্ব দিকে একটা সরলরেখা কল্পনা করি তাহলে সেই বিন্দুটাকে বলা হবে ঘূর্ণন কেন্দ্র, আর সেই সরলরেখাটাকে বলা হবে ঘূর্ণন অক্ষ। এখন এই রোটেটারি মোশন আর ট্রান্সলেশন মোশন একসঙ্গে ঘটতে পারে। যেমন ধরো একটা গাড়ি যখন রাস্তার উপর দিয়ে চলতে থাকে তখন দেখো চাকাটা ঘুরছেও, তার বিভিন্ন কণাগুলো, চাকার মধ্যে থাকা তার বিভিন্ন কণাগুলো ঘুরছেও, আবার বিভিন্ন কণাগুলো গতিশীল হচ্ছে অর্থাৎ সোজা যাচ্ছে। তখন এই ট্রান্সলেশন মোশন, ট্রান্সলেটারি মোশন এবং রোটেটারি মোশন এই দুটো মিলিয়ে যে গতি সৃষ্টি হয় একে আমরা বলি মিশ্র গতি বা জটিল গতি, এই দুটো। এরপরে আসছি আমি পিরিয়ডিক মোশন। এর বাংলা হচ্ছে পর্যায়ক্রমিক গতি বা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি কি না? পর্যাবৃত্ত গতি হচ্ছে যে গতি নির্দিষ্ট সময় অন্তর একইভাবে সংগঠিত হয়। যেমন ধরো একটা ফ্যানটা ঘুরে ঘুরে, তুমি যদি একটা বিন্দু, একটা লাল কাপড় বেঁধে রাখো ফ্যানের একটা বিন্দুতে বা একটা তীরচিহ্ন করে রাখো, দেখো সেই ফ্যানের জায়গাটা ঘুরে 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 সবার নির্দিষ্ট সময় অন্তর ওখানে চলে আসছে। এই ধরনের গতিকে, কিংবা সবথেকে ভালো উদাহরণ হচ্ছে সূর্যের চারপাশে আমাদের পৃথিবী দেখো 365 দিনে একবার করে ঘুরে আসছে, তাহলে এই গতিটাকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি। পিরিয়ডিক, নির্দিষ্ট সময় অন্তর। এই যে তোমরা বলো না ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, তার মানে ওই যে পিরিয়ডগুলো, ওই যে সময়কালটা নির্দিষ্ট সপ্তাহান্তে ওগুলো আবার ঘুরে ঘুরে আসে, তাই আমরা ওগুলোকে বলি পিরিয়ড, অর্থাৎ পর্যাবৃত্ত গতি। এরপরে আসছে অসিলেটরি মোশন। অসিলেটরি মানে কম্পনশীল বস্তু বা দোলন না, অসিলেটরি মোশন হচ্ছে দোলগতি, দোলগতি। দোলগতি নিজে একটা পিরিয়ডিক মোশন, কিন্তু পিরিয়ডিক মোশন বৃত্তাকার হতে পারে। ধরো একটা ঢিল বেঁধে, সুতোয় বেঁধে তুমি ঘোরাচ্ছ, ওটা একটা পর্যাবৃত্ত গতি। সূর্যের চারধারে পৃথিবী ঘুরছে উপবৃত্তাকার পথে, এটা একটা পর্যাবৃত্ত গতি। আবার ঘড়ির পেন্ডুলাম সে নির্দিষ্ট সময় অন্তর এদিক ওদিক করছে, সেটাও পর্যাবৃত্ত গতি। কিন্তু অসিলেটরি মোশন হচ্ছে এই পর্যাবৃত্ত গতিরই একটা অংশ। কোনটা না, যদি এই পিরিয়ডিক মোশনটা যদি সরলরৈখিক হয়, পিরিয়ডিক মোশনটা যদি অন্য কোনো আকৃতির না হয়ে, বৃত্তাকার হবে না, উপবৃত্তাকার হবে না, অন্য কোনো রকম হবে না, শুধুমাত্র যদি সরলরৈখিক হয় তাহলে সেই গতিকে আমরা বলবো দোল গতি। আবার এই দোল গতি যদি অত্যন্ত কম, দোল গতিতে দেখবে একটা মধ্যবিন্দুতে কেন্দ্র করে, ধরো এই পেনটা, এটা মধ্যবিন্দু, এই দুলিয়ে দিয়েছে এদিক 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 এদিক, তাহলে এইটা মধ্যবিন্দুকে সর্বোচ্চ বাঁ দিকে যাচ্ছে, সর্বোচ্চ ডান দিকে যাচ্ছে, একটা দোলক পিণ্ড। ঠিক একইভাবে তাহলে এই যে মধ্যবিন্দু থেকে সর্বোচ্চ বাঁ দিকে বা ডান দিকে যে যাওয়া, এটাকে বলা হয় এই গতির বিস্তার। এখন যদি এই বিস্তারটা খুব কম হয়, অসিলেটরি মোশনের বিস্তারটা যদি খুব কম হয়, আর যদি
এই পর্যাবৃত্তিটা অর্থাৎ এই পিরিয়ডটা খুব কম হয়, অর্থাৎ দ্রুত অসিলেশন বা দোলন হয়, তখন সেই গতিকে আমরা বলবো ভাইব্রেশনাল মোশন। তো একে আমরা বলবো কম্পনশীল বস্তু বা কম্পন গতি। একে আমরা কি বলবো? কম্পন গতি বা ভাইব্রেশনাল মোশন। আর এই অসিলেটরি মোশন বা ভাইব্রেশনাল মোশনের, বা আমরা বলতে পারি ভাইব্রেশনাল মোশনের যদি অ্যাম্প্লিটিউড কম হয়, কম হবে অসিলেটরি মোশনের অ্যাম্প্লিটিউড বা বিস্তার কম হলে তাকে আমরা ভাইব্রেশন বলি। ভাইব্রেশনের আবার যদি তোমরা জানো যে যখন কোনো একটা বস্তু অসিলেট করতে থাকে বা দুলতে থাকে, তখন এখানে একটা বল কাজ করে, যে বলটা তাকে বারবার সাম্যাবস্থানের দিকে নিয়ে আসে। এই বলটাকে আমরা বলি প্রত্যানয়ক বল, বা অনেক ক্ষেত্রে এটাকে মানে যেখানে ঘূর্ণনের প্রশ্ন রয়েছে সেখানে আমরা বলি প্রত্যানয়ক টর্ক। তোমরা পরে পড়বে টর্ক এবং বল। তো প্রত্যানয়ক বল এবং টর্ক যদি সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়, তখন সেই ধরনের গতিকে আমরা বলবো সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন। সংক্ষেপে একে আমরা বলি SHM। এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, SHM বা সিম্পল হারমোনিক মোশন। একে আমরা বলবো সরল দোলগতি। এই রকম বিভিন্ন ধরনের গতি আমাদের রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় এই গতিগুলো নিয়ে আলোচনা করব। তবে আমাদের এখনকার যে গতি, সেই গতিকে আমরা মূলত সরলরৈখিক গতি হিসাবেই এখানে আমরা আমাদের চ্যাপ্টারের মধ্যে আলোচনায় সীমাবদ্ধ রাখবো। তো আমরা পরপর আসছি। তাহলে বিভিন্ন ধরনের গতিগুলো আমরা দেখলাম: ট্রান্সলেটরি মোশন, রেক্টিলিনিয়ার মোশন, রোটেটরি মোশন, সার্কুলার মোশন, পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, ভাইব্রেশনাল মোশন এবং সিম্পল হারমোনিক মোশন। এবারে আমরা যেটা আসছি, মুছে দিচ্ছি এটা, সেটা হচ্ছে যে বস্তুকণার গতি সম্পন্ন হচ্ছে বা আলোচনা করছি, সেই গতি যদি কেবলমাত্র একটা সরলরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন সেই গতির একটা আলাদা নামকরণ করা হয়। যদি সেই গতি একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকে, একটা তল মানে কি কি আছে? তার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তার মানে দুটো তার মাত্রা আছে। আর একটা সরলরেখা মানে তার মাত্রা আছে একটা। আর যদি কোনো মোশন তিনটে মাত্রায় হয়, তাহলে সেই অনুযায়ী আমরা গতিকে আবার তিন ভাগে ভাগ করতে পারি। এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মোশন। এক, ওয়ান ডাইমেনশনাল মোশন। বাংলায় বলা হবে একমাত্রিক গতি। দুই, টু ডাইমেনশনাল মোশন। একে বলা হবে দ্বিমাত্রিক গতি। আর তিন, থ্রি ডাইমেনশনাল মোশন। একে বলা হবে ত্রিমাত্রিক গতি। আমরা একটা করে উদাহরণ দিতে পারি। যেমন ধরো একটা বিন্দু, ধরো শুধু এক্স অক্ষ, একটা আমি সরলরেখা টানলাম, সেই সরলরেখার বাইরে কোথাও যেতে পারে না। সরলরেখা দিয়ে হয় এদিকে যায়, নাহলে এদিকে আসে। ধরো আমরা এক্স অক্ষ, যদি তোমরা গ্রাফ করেছো, সেই গ্রাফের ধরো শুধু একটা অক্ষ বরাবর হয় ডান দিকে যায়, নাহলে বাঁ দিকে আসে, তাহলে তখন যে গতিটা, সেই গতিকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। কিন্তু ধরো একটা পিঁপড়ের গতি যদি আমি ভাবি, আমি মেঝের ওপর একটা পিঁপড়ে ছেড়ে দিলাম, সেই গতিটা কিন্তু সে দুদিকে যেতে পারে, কারণ একটা মেঝের মধ্যে তার দুটো মাত্রা আছে, এক্স এবং ওয়াই। তার মানে এক্স ওয়াই দুটো দিকে তার ব্যাখ্যা করতে গেলে, তার গতির অবস্থান যদি আমরা তার অবস্থানকে ব্যাখ্যা করতে যাই, তাহলে দুটো মাত্রা আসবে। অর্থাৎ তোমরা গ্রাফে দেখেছো যে কোঅর্ডিনেট
একমাত্রিকের ক্ষেত্রে কোঅর্ডিনেট হচ্ছে একটা, শুধু এক্স। দ্বিমাত্রিকের ক্ষেত্রে তার কোঅর্ডিনেট হচ্ছে দুটো, এক্স আর ওয়াই। আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে তার কোঅর্ডিনেট হচ্ছে তিনটে। তাহলে মেঝের ওপর যখন একটা পিঁপড়ে যায় তখন সেই গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর যদি একটা মাছির গতি কল্পনা করি তাহলে সে কি হবে না, সে যেমন মেঝের ওপর দিয়েও যায়, সে কিন্তু আবার ওপর দিয়ে অর্থাৎ স্পেসে উঠতেও পারে। তাই এখানে তার অবস্থানকে প্রকাশ করার জন্য আমাদের তিনটে মাত্রার দরকার, তাই তাকে আমরা বলি ত্রিমাত্রিক গতি। তাহলে গতির অভিমুখ অনুযায়ী আমরা গতিকে হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি: 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, 3 ডাইমেনশনাল মোশন। এইবারে আমরা আসব ফ্রেম অফ রেফারেন্স। আমি এটা মুছে দিই। ফ্রেম অফ রেফারেন্স, বাংলায় বলা হবে নির্দেশতন্ত্র। This is a very important concept in motion. তো রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স, আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি তোমাদের। ধরো কোনো একটা, আমি বললাম, তুমি জানলা দিয়ে বললাম দেখো তো একটা গরু আসছে। তুমি বললাম হ্যাঁ স্যার গরুটা তো হাঁটছে, আসছে। তো কি করে বুঝলে? বলে কেন স্যার, ওই তো ব্রিজটা থেকে ক্রমশ তার দূরত্ব কমছে। তাহলে ব্রিজটার সাপেক্ষে তুমি বিচার করলে যে তার দূরত্ব কমছে, তার মানে সে গরুটা হচ্ছে গতিশীল। তো আমরা সাধারণভাবে আমরা এই ধরনের গতিশীলতা বা স্থিতিশীলতা নির্ণয় করার জন্য কিছু কিছু বস্তুকে আমরা রেফারেন্স বা নির্দেশ হিসাবে অর্থাৎ স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিই। আমরা জানি তার অবস্থা সম্পর্কে, তার অনুযায়ী তাকে বিচার করি। কিন্তু ভেবে দেখো, যদি আমরা একটা মরুভূমির কাছে যাই, কোনো গাছপালা নেই, শুধু বালি, খুব দূরে একটা লোককে দেখতে পাচ্ছ, তার লোকটা আসছে না যাচ্ছে না দাঁড়িয়ে আছে, তুমি কি করে বুঝবে? ওখানে তো কোনো গাছ নেই। তাহলে গাছ যদি থাকতো তাহলে গাছের সঙ্গে দূরত্বটা কমতো বা বাড়তো, তুমি বুঝতে পারতে লোকটা গতিশীল। বা যদি না গাছের সঙ্গে দূরত্ব কমতো তাহলে বুঝতেছে লোকটা স্থিতিশীল। কিন্তু এখানে তো বোঝার উপায় নেই। তাহলে এখানে আমি কি করে বুঝবো? এখন তোমাদের মধ্যে হয়তো অনেকে বলতে পারো স্যার পা দেখে বলবো, পাটা তো ওঠানামা করবে। তা আমি যদি বলি ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা যদি ওঠানামা করা, তা তুমি কি বুঝতে পারবে সে গতিশীল কিনা বা স্থিতিশীল কিনা? তাই এই সব ক্ষেত্রে যেখানে এই ধরনের কোনো রেফারেন্স বডি নেই, সেখানে আমরা কতগুলো স্থির সরলরেখার সাহায্য নিই। এই স্থির সরলরেখার সাহায্যে আমরা ওই বস্তুর গতির কথা বিবেচনা করি। তো এই স্থির সরলরেখাগুলো আমরা গতির বিবেচনা করি। কিন্তু আমি প্রথমেই বলেছি যে গতিকে বুঝতে গেলে প্রথমেই কিন্তু গতি, আমি এই যে লোকটার কথা বলছি, সে গতিশীল না স্থিতিশীল, কে বলছে? তুমি বলছো, আমি বলছি। তাহলে আমরা দর্শক, তাহলে একটা দর্শক কিন্তু থাকবে। তাই আমরা যেমন কতকগুলো স্থির সরলরেখার সাহায্য নেব, নিয়ে ধরো একটা দূরে মানে তারার কথা ভাবো, তারাটা গতিশীল কিনা আমি কি করে বুঝবো? তাহলে সেখানেও কতগুলো আমাকে স্থির সরলরেখার সাহায্য নিয়ে করতে হয়। অনেক সময় অ্যাঙ্গেলের পরিমাপ করা হয়, সরলরেখা এবং অ্যাঙ্গেল। তাই বিভিন্ন ধরনের আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, তোমরা ইতিমধ্যে দেখবে তোমরা বিজ্ঞানী এই গণিতবিদ দেকার্তে প্রবর্তিত যে তোমার কোঅর্ডিনেট সিস্টেম, তাকে বলা হয় কার্তেশীয় নির্দেশতন্ত্র বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, আর তার সঙ্গে একজন দর্শক সেখানে থাকবে। তো এই দর্শক আর এই কোঅর্ডিনেট সিস্টেম, এই দুটোকে মিলিয়ে বলা হবে ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ এই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে ওই দর্শক বিচার করবে, এবং শুধু দর্শক থাকলে হবে না, দর্শকের হাতে একটা ঘড়িও থাকতে হবে। অর্থাৎ সে সময় দেখে বলে দেবে অবস্থানের সঙ্গে সময়ের সঙ্গে অবস্থান কীরকম পরিবর্তন হচ্ছে। তাই ফ্রেম অফ রেফারেন্স বলতে একটা কোঅর্ডিনেট সিস্টেম আর তার সঙ্গে সময় মাপতে পারে এমন কোনো দর্শক সেখানে থাকে।
তো এখন স্বাভাবিকভাবেই ফ্রেম অফ রেফারেন্সও তিন ধরনের হতে পারে। যদি একটা সরলরেখার সাহায্যে করা যায় তাহলে তাকে বলবো ওয়ান ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। যদি দুটো সরলরেখা নিয়ে করা হয় তাকে বলবো আমরা টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। যদি তিনটে সরলরেখা নিয়ে করা হয় তাহলে তাকে বলবো আমরা থ্রি ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এই যে টু ডাইমেনশন, আমাদের মূলত দরকার টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন। এই টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশনে আমরা যদি ছবিটা আঁকি, এটা হচ্ছে টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এই যে এটাকে আমরা এটার নাম দিই এক্স প্রাইম ও এক্স, ওয়াই ও ওয়াই প্রাইম। তার মানে এক্স ও এক্স প্রাইম একটা সরলরেখা আর ওয়াই ও ওয়াই প্রাইম একটা সরলরেখা। তারা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে এবং যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা বলি নির্দেশ বিন্দু। নির্দেশ বিন্দু বা অঙ্কের ভাষায় একে আমরা বলি অরিজিন অফ দি কোঅর্ডিনেট সিস্টেম, বা এটাকে বলা হয় পয়েন্ট অফ রেফারেন্স। পয়েন্ট অফ রেফারেন্স, নির্দেশ বিন্দু। সাধারণভাবে অন্য জায়গায় যদি আলাদা করে বলা না থাকে তাহলে এইটাই হবে দর্শকের অবস্থান। ঘড়ি অর্থাৎ সময় সহ দর্শকের অবস্থান হবে এইখানে। এইটা হচ্ছে পয়েন্ট অফ রেফারেন্সে বা অরিজিনে। এইবার এখানে আমরা সেই বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য টু ডাইমেনশনে, ধরো বিন্দুটা এইখানে অবস্থিত, তাহলে এইখানে অবস্থিত মানে কি, আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর যাই এক্স, আর এর ওয়াই অক্ষ বরাবর যাই। তার মানে এইখান থেকে এটা হলো এক্স আর এইখান থেকে এটা হলো ওয়াই। তাহলে এই কোঅর্ডিনেটটাকে আমরা বলবো এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এরকম যদি তিনটে আমরা হচ্ছে যে ডাইমেনশন করি, এই যে এইটা দেখা, এই যে তিনটে এক্স ওয়াই জেড, আমরা একটা অংশ এঁকেছি, পুরোটা আঁকিনি, পুরোটা আঁকা মুশকিল। তো এইটা হচ্ছে ওয়াই, এই অক্ষটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে এক্স। এটাকে বলা থ্রি ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এইখানে যদি একটা বিন্দু থাকে স্পেসের ওপর, তাহলে স্থানাঙ্ক হবে কত, এক্স ওয়াই জেড। ঠিক এরকমভাবে এক্স ওয়াই, এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, আর জেড অক্ষ বরাবর জেড। তাহলে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। থ্রি ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এখন এইগুলো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে কার্টেসীয় ফ্রেম অফ রেফারেন্স বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এছাড়াও আমাদের আরও অন্য ধরনের কোনো কোনো ক্ষেত্রে করতে হবে, যেমন ধরো পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যেমন ধরো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যেমন হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইত্যাদি বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তবে সেগুলো অনেক আরও হায়ারের ব্যাপার, আমরা সেই জায়গাতে যাব না। আমরা খুব সহজ করে আমরা এই বিষয়টাকে এইভাবে করে নেব যে আমাদের দরকার হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তাহলে ফ্রেম অফ রেফারেন্স আমরা এখানে মূলত কার্তেশীয় ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কাজ করি, কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে কাজ করব। এবং এই সিস্টেমে যদি দর্শক, অর্থাৎ সাধারণভাবে কিছু বলা না থাকলে অরিজিন বা পয়েন্ট অফ রেফারেন্সে একজন দর্শক থাকবে, সে সময় মাপতে পারে, সেখান থেকে তার অবস্থান মাপতে পারে। তো এইভাবে সে হচ্ছে এই গোটা জিনিসটাকে আমরা বলবো ফ্রেম অফ রেফারেন্স। আর ওই ইয়েকে আমরা বলবো অবজারভার, ওকে আমরা বলবো অবজারভার। তো এবারে আমি এটা মুছে দিই। আমি আবার বলি যে ফ্রেম অফ রেফারেন্স আবার দু রকম হতে পারে। ফ্রেম অফ রেফারেন্স দু রকম হতে পারে। একটাকে বলা হয় ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এর বাংলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর এর বাংলা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কীরকম জিনিস? প্রথমত এই যে ফ্রেম অফ রেফারেন্স আমরা বললাম, কোনো বস্তুর বা কোনো বস্তু কণার
গতিকে আলোচনা করতে গেলে, গতির সম্পর্কে জানতে গেলে আমাকে একটা ফ্রেম অফ রেফারেন্স নিতে হবে। এখন সেই অর্থে ধরতে গেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই স্থির নয়। তাহলে স্থির হওয়ার প্রশ্নটা আসছে কোথায়? আসছে এইভাবে যে আমরা কোথা থেকে দেখছি তার সাপেক্ষেই আমরা কিন্তু বিচার করব, এবং আমাদের গতিটা ব্যাখ্যা করা যাতে সুবিধা হয় সেইভাবেই আমরা ফ্রেম অফ রেফারেন্সটা নেব। যেমন রেল লাইনের ওপর দিয়ে একটা ট্রেন ছুটছে কিংবা রাস্তার ওপর দিয়ে একটা গাড়ি ছুটছে, এর গতিকে যদি বিবেচনা করি আমরা, তাহলে পরে পৃথিবীর তলটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স হিসাবে ধরব। এমনিতে কিন্তু পৃথিবী গতিশীল, অর্থাৎ পৃথিবী কিন্তু সূর্যের চারধারে ঘুরছে, কিন্তু যখন আমরা পৃথিবীর মধ্যে কোনো গতি আলোচনা করব তখন আমরা পৃথিবীর গতিটাকে আমরা ধরবো না, পৃথিবীকে আমরা স্থির ভাববো, এবং আমাদের সুবিধা মতো পৃথিবীকে স্থিরভাবে পৃথিবীর সাপেক্ষে আমরা বিচার করব ওই বস্তুটার গতিবেগ কী রকম আছে। তো সেক্ষেত্রে আমাদের ফ্রেম অফ রেফারেন্স, যেমন ধরো ট্রেনের মধ্যে একটা গতিশীল, ওই যে আমি একটু প্রথম আগে উদাহরণ দিলাম যে ট্রেনের মধ্যে তুমি বসে আছো, তোমার সামনে একজন বসে আছে, তুমি দেখছো তাকে স্থির, আসলে তুমি একটা অন্য ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছো, আর বাইরে থেকে একজন দেখছে তাকে গতিশীল। আসলে দুটো ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছো, তাই একই বস্তুর গতি হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে। অর্থাৎ তুমি যখন ট্রেন থেকে ওই ব্যক্তিকে দেখছো, তখন ট্রেনটাকে বলা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তার মানে ট্রেনটা এখানে আমরা স্থির হিসাবে ধরে নেব। তাহলে ট্রেনের সাপেক্ষে তুমি বিচার করছো, ও গতিশীল নয়। কিন্তু যখন বাইরে থেকে দেখছে তখন পৃথিবীর সাপেক্ষেও বিচার করছে, অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্সটা পাল্টে গেল, তখন ওই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে কিন্তু ওই ব্যক্তি কিন্তু গতিশীল। তাই আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেম অফ রেফারেন্স কখনো স্থির হতে পারে, আবার কখনো গতিশীল হতে পারে। আবার এই গতিশীলতা দুরকম হতে পারে। এক রকমের গতিশীলতা সমবেগে গতিশীল, অর্থাৎ যেখানে তার বেগের পরিবর্তন হয় না সেটা এক ধরনের গতিশীল, তাকে বলা হয় সমবেগ। আর যেখানে গতির পরিবর্তন হয়, অর্থাৎ ত্বরণ বা মন্দন থাকে, সেটা এক ধরনের গতি। তো সেই হিসাবে আমরা ফ্রেম অফ রেফারেন্সকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ এই ধরনের ফ্রেম অফ রেফারেন্স কি হয় না, এই ধরনের ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে স্থিতিশীল অথবা সমবেগে গতিশীল। তাহলে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কোনটা? যে নির্দেশতন্ত্র স্থির আছে অথবা যে নির্দেশতন্ত্র সমবেগে গতিশীল, অর্থাৎ যার গতিবেগের গতিশীল বটে কিন্তু গতিবেগের কোনো পরিবর্তন হয় না, সেই ধরনের ফ্রেম অফ রেফারেন্সকে বলবো আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। অন্যদিকে যদি কোনো নির্দেশতন্ত্র তারা হচ্ছে যে ত্বরণ সহ গতিশীল হয়, ত্বরণ সহ গতিশীল যদি থাকে, তাহলে সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেই ধরনের আমরা বলবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এখন এই যে তোমরা জানো, তোমরা 9-এ পড়েছো, আবার 11-এ এরপরে দু একটা চ্যাপ্টার পরে পড়বে নিউটনের গতিসূত্র। তোমরা কি জানো যে নিউটনের গতিসূত্র কি সার্বজনীন? না, নিউটনের গতিসূত্র কিন্তু সার্বজনীন নয়। নিউটনের গতিসূত্র কেবলমাত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কিন্তু নিউটনের গতিসূত্র সরাসরি প্রয়োগ করা যায় না। হ্যাঁ, ওখানেও প্রয়োগ করা যাবে, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেও প্রয়োগ করা যাবে, কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্র যেহেতু ত্বরণ সহ গতিশীল, তাই এই ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে একটা অদ্ভুত ধরনের বল, যে বল ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয় না, এমন একটা বল সৃষ্টি হয়, এবং যে বলকে কেবলমাত্র এই নির্দেশতন্ত্রে যে আছে সে বুঝতে পারে, এই ধরনের বলকে আমরা বলি অলিক বল বা সিউডো ফোর্স। এই সিউডো ফোর্স অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আসে, কিন্তু জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো এই ধরনের বল নেই। তাই এখানে নিউটনের গতিসূত্র সরাসরি প্রয়োগ করা যায়, কিন্তু এখানে সরাসরি প্রয়োগ করা যায় না। এখানে প্রয়োগ করতে গেলে তোমাকে অলিক বলের ধারণাটাকে এখানে প্রয়োগ করতে হবে, তবেই তুমি এখানে প্রয়োগ করতে পারবে। অলিক বল সম্পর্কে তোমরা পরে পড়বে,
তবু আমি তোমাদের কৌতূহল মেটানোর জন্য বলছি যে দেখবে যখন তোমরা বাসে করে কোথাও যাও তখন দেখবে রাস্তায় যখন টার্ন নেয় বাসটা, তোমরা দেখবে তোমাদের উপর একটা বল, তোমরা বেঁকে যাও, তোমাদের উপর একটা বল কাজ করে। কিংবা বাসটা যখন ব্রেক মারে কিংবা প্রচণ্ডভাবে পিক আপ নেয়, তখন দেখবে সামনের দিকে বা পিছনের দিকে তোমরা ঝুঁকে পড়ো। এই বলটাকে নিউটনের সূত্রানুযায়ী ব্যাখ্যা করলে এটাকে জাড্য বলা হয়, ধর্মটাকে জাড্য ধর্মের জন্য। কিন্তু এইটা একটা তো বল, এই বলটাকে আমরা বলি অলিক বল। এই বলটার উৎস কিন্তু ক্রিয়া। নিউটন বলছেন যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বল সৃষ্টি হয়, কিন্তু এই বলটার উৎস ক্রিয়া প্রতিক্রিয়া নয়, এটা নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য সৃষ্টি হয়, তাই এটা অলিক বল। তো অলিক বলের কারণে অলিক বল কেবলমাত্র দেখবে তুমি যখন বাসে থাকো তুমি বুঝতে পারো অলিক বলটা কাজ করছে, বাইরে যে লোকটা আছে সে কিন্তু ওই অলিক বলটা বুঝতে পারে না। যেরকম দেখবে একটা খুব সহজ একটা জিনিস আছে, তুমি ধরো একটা ট্রেন সমবেগে যাচ্ছে, তুমি একটা ফুটবলকে ট্রেনের মেঝেতে নামিয়ে রেখেছো, তুমি দেখবে ট্রেনের মেঝেতে বলটা ওখানে দাঁড়িয়েই থাকবে। কিন্তু হঠাৎ করে যদি ট্রেনটা আরও স্পিড বাড়িয়ে দেয়, দেখবে বলটা পিছন দিকে সরে আসবে। তাহলে বলটা গতিশীল হলো কেন না, বলটা গতিশীল হলো তার উপর বল মানে ওই বল BALL বল, বলটা গতিশীল হলো মানে তার উপর একটা বল বা ফোর্স কাজ করেছে। তো সেই ফোর্সটা কোথা থেকে এসছে? ফোর্সটার তো কোনো ক্রিয়াপদে কেউ তো ঠেলে দেয়নি, তাহলে ফোর্সটা এসছে ওই নির্দেশতন্ত্রের ত্বরণ থেকে, তাই এই বলটার নাম হচ্ছে অলিক বল। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গতির আলোচনার ক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্স আমরা কাজে লাগছে। সেই ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে দু রকম, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমাদের এই আলোচনা আমি এর খুব বেশি বড় ভিডিও করব না, আমি জাস্ট এই আলোচনাগুলো এখানে শেষ করছি অল্প অল্প করে। মানে এর পরের দিন আমরা আলোচনা আরও খানিকটা এই কনসেপচুয়াল আলোচনা রয়ে গেল, তারপরে আমরা সরাসরি একবারে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ওকে।